স্বাগত বন্ধুরা। আমরা বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আছি, সেটি হলো প্রকৃতি প্রত্যয়। এই পর্বের আলোচনায় আমরা আজকে সংস্কৃতকৃত প্রত্যয় আলোচনা করব। তার আগে একটু বলে রাখি, এই পর্বটি ভালো করে বুঝতে হলে এর আগে আমি যে দুটি পর্ব করেছি সে দুটি পর্ব সম্পর্কে আপনার ধারণা থাকা জরুরি। যদি আপনারা পর্ব দুটি না দেখেন তাহলে একটু দেখে আসুন। যা হোক, আর কথা না বলে চলে আসি আজকের আলোচনায়। আজকের আলোচনা সংস্কৃত কৃত প্রত্যয়। আজকের আলোচনা সীমাবদ্ধ থাকবে মূলত 5টি প্রত্যয়ের উপর। এই 5টি প্রত্যয় হলো তব্য, অনীয়, নথ, যৎ, কপ। এই 5টি প্রত্যয় একসঙ্গে আলোচনা করার কারণ, এই 5টি প্রত্যয়ই করা উচিত বা করার যোগ্য এই অর্থে কর্মবাচ্যে বা ভাববাচ্যে যুক্ত হয়। আর এই প্রত্যয় নিষ্পন্ন শব্দগুলি সাধারণত বিশেষণ হয়। আসুন আলোচনাতে যাওয়া যাক। শুরুতে তব্য প্রত্যয় নিয়ে আলোচনা করা যাক। আমি আগেই বলেছি এই প্রত্যয়গুলি করা উচিত এবং করার যোগ্য এই অর্থে কর্মবাচ্যে বা ভাববাচ্যে প্রযুক্ত হয়। এই প্রত্যয় নিষ্পন্ন শব্দগুলি সহজে বুঝবার একটি বিষয় হলো, শব্দগুলির শেষে অবশ্যই তব্য প্রত্যয়টি থাকবে। যেমন দেখুন, দাতব্য, জ্ঞাতব্য, স্থাতব্য, গন্তব্য, মন্তব্য ইত্যাদি যত শব্দ আছে প্রত্যেকটি শব্দের শেষে তব্য অংশটি থাকবে। এই তব্য অংশটি যদি আমরা পৃথক করে নিই তাহলে প্রায়শই প্রকৃতি অংশ পাওয়া যাবে, অর্থাৎ ধাতু পাওয়া যাবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তার কিছু অন্যথা ঘটবে। এই অন্যথার কারণ কি তা বলে দেবে প্রকৃতি প্রত্যয়ের নিয়মগুলি। আসুন আলোচনা করে জেনে নেওয়া যাক। যেমন দাতব্য শব্দটি যদি তব্য অংশটি আমরা বাদ দিই বা পৃথক করে নিই তাহলে দা অংশটি পাওয়া যাচ্ছে। এই দা অংশটি হলো ধাতু, অর্থাৎ ধাতু প্রকৃতি, যার অর্থ দান করা। ঠিক একইভাবে জ্ঞাতব্য শব্দ থেকে তব্যকে যদি আমরা পৃথক করে নিই তাহলে জ্ঞা পাওয়া যাবে। এই জ্ঞা অংশটি হলো ধাতু, যার অর্থ জানা। ঠিক তেমনি মন্তব্য, হন্তব্য, স্থাতব্য ইত্যাদি শব্দ আমরা পেয়ে যাব। কিন্তু এর পাশাপাশি আরও কিছু শব্দ, অর্থাৎ তব্য প্রত্যয় নিষ্পন্ন শব্দ আমরা দেখব, যে শব্দগুলি থেকে তব্যকে পৃথক করে নিলে, অর্থাৎ প্রত্যয়কে পৃথক করে নিলে আমরা সরাসরি প্রকৃতিকে বা ধাতুকে পাচ্ছি না। এই বিষয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। যেমন ধরে নিন ক্রি যোগ তব্য, কর্তব্য। এই কর্তব্য থেকে যদি আমরা তব্যকে পৃথক করে নিই তাহলে দেখুন সরাসরি ক্রিকে পাচ্ছি না, পাচ্ছি কিন্তু কর। এই কর কিভাবে ক্রি থেকে জাত হলো তা আমরা একটু দেখে নিই। আমরা প্রকৃতি প্রত্যয়ের আলোচনার প্রথম পর্বে বলেছিলাম গুণ নামক একটি বিষয়, অর্থাৎ স্বরের গুণ। রি এই স্বরটি গুণ হয়ে অর হয়ে যায়। এখানে দেখুন তাই হয়েছে। ক যোগ রি থেকে হয়ে গেছে ক যোগ অর সমান সমান কর। তারপর তব্য যোগ করলে কর্তব্য এসে যাচ্ছে। ঠিক একইভাবে স্মর্তব্য, স্মৃ ধাতুর তব্য প্রত্যয়। এখানেও দেখুন দন্ত স্বয়ময় রি, রিটা অর হয়ে গেছে, তাই জন্যে স্মৃ থেকে স্মর্তব্য হয়ে গেছে। একইভাবে ধৃ থেকে ধর্তব্য হয়েছে। আবার আরেকটি স্বরের গুণ দেখুন, যেমন জীবিতব্য, জীব ধাতুর তব্য প্রত্যয়, অথবা ভবিতব্য, ভূ ধাতুর তব্য প্রত্যয়। এই দুটি ক্ষেত্রে দেখুন দীর্ঘ এই স্বরটির গুণ হয়ে অব হয়ে গেছে। এটা কিন্তু আমরা গুণের যে সংজ্ঞাটি বলেছিলাম সেখানে পেয়েছি। এরপর কি হয়েছে না, দুটি ক্ষেত্রেই একটি করে হ্রস্বয়ের আগম হয়েছে। এটি স্বরাগমের ক্ষেত্রে আমরা জানি যে উচ্চারণের সুবিধার্থে এই ধ্বনিটির আগমন ঘটেছে।
এই যে প্রকৃতি প্রত্যয় নিষ্পন্ন শব্দগুলি আমরা পেলাম, এই প্রত্যেকটি শব্দ করা উচিত এবং করার যোগ্য অর্থেই কিন্তু প্রযুক্ত হয়েছে। একই সঙ্গে কর্মবাচ্যে অথবা কখনো কখনো ভাববাচ্যে প্রযুক্ত হয়েছে। এই কর্মবাচ্যে ভাববাচ্যে প্রযুক্ত হওয়া বা করা উচিত বা করার যোগ্য অর্থে বোঝানো, এই ব্যাপারটা কি সেটা কিন্তু আমি দ্বিতীয় পর্বে আলোচনা করেছি, আপনারা প্রয়োজন হলে দেখে নেবেন। এবারে আসা যাক অনীয় প্রত্যয়টিতে। অনীয় প্রত্যয়টিও তব্য প্রত্যয়ের মতোই, অর্থাৎ প্রকৃতি প্রত্যয় নিষ্পন্ন হওয়ার পর প্রত্যয় নিষ্পন্ন শব্দটির শেষে অনীয় অংশটি থাকবে। এই অনীয় অংশটি যদি আমরা পৃথক করে নিই তাহলে অধিকাংশ ক্ষেত্রেই আমরা ধাতু প্রকৃতিকে পেয়ে যাব। কোনো কোনো ক্ষেত্রে এই গুণ বৃদ্ধি বা সম্প্রসারণ অথবা সন্ধি ইত্যাদি কারণে কিছু কিছু পরিবর্তন ঘটবে, সেটা আমরা শিখে নেব। যেমন পূজনীয়, বন্দনীয়, মাননীয়, সেবনীয়, সহনীয়, এই শব্দগুলিতে আমরা যদি অনীয় অংশটি পৃথক করে নিই তাহলে আমরা পেয়ে যাব পূজ অর্থাৎ পূজা করা, বন্দ অর্থাৎ বন্দনা করা, মান অর্থাৎ মান্য করা, সেব অর্থাৎ সেবা করা, সহ অর্থাৎ সহ্য করা, এই ধাতুগুলি। এবারে লক্ষ্য করুন রক্ষণীয় শব্দটি। রক্ষ অর্থাৎ রক্ষীয় হসন্ত, এই রক্ষ ধাতুটির পর অনীয় প্রত্যয় যুক্ত হয়ে রক্ষণীয় হয়েছে বটে, কিন্তু অনীয়র দন্তন্যটা মূর্ধন্য হয়ে গেছে। এটা কিন্তু নত্যবিধানের নিয়ম কাজ করেছে। নত্যবিধানের একটি সর্বজন বিদিত নিয়ম আছে যে রি, র এবং মূর্ধন্যস্বর পরে দন্তন্য থাকলে সেটি মূর্ধন্য হয়ে যায়। এছাড়া আরও একটি নিয়ম আছে যে রি, র এবং মূর্ধন্যস্বর পরে যদি কোনো স্বরবর্ণ অথবা ক বর্গের কোনো বর্ণ অথবা প বর্গের কোনো বর্ণ অথবা অন্তজ, ব, হ অথবা অনুস্বর থাকে আর তারপর যদি দন্তন্য থাকে তাহলে সেক্ষেত্রে সেই দন্তন্যটিও মূর্ধন্য হয়ে যায়। রক্ষণীয় শব্দটির ক্ষেত্রে দেখুন কয় মূর্ধন্য ষয়ের ক্ষীয়, তার মূর্ধন্য ষ, ঠিক তারপরে থাকছে অনীয়র অ আর তারপর দন্তন্য, তাই নত্যবিধানের নিয়ম অনুযায়ী দন্তন্যটি মূর্ধন্য হয়ে গেল। এই একই নিয়ম মেনে ভক্ষণীয়, গ্রহণীয়, লক্ষণীয়, শিক্ষণীয়, রমণীয়, স্পৃহণীয় এই শব্দগুলি কিন্তু তৈরি হয়েছে। এই শব্দগুলি আমি উদাহরণ হিসেবে বলবো বলেই নত্যবিধানের নিয়মটি আমি বিস্তারিত আলোচনা করেছি। এবারে দেখুন রি স্বরটির গুণ হয়ে অর হয়েছে এমন কয়েকটি উদাহরণ। ক্রি যোগ অনীয় করণীয়, হ্রি যোগ অনীয় হরণীয়, স্মৃ যোগ অনীয় স্মরণীয়, ব্রি যোগ অনীয় বরণীয়, দৃশ যোগ অনীয় দর্শনীয়, এগুলি লক্ষ্য করুন। দর্শনীয় শব্দটির ক্ষেত্রে লক্ষ্য করুন উপধার যে লঘু স্বর ছিল তার গুণ হয়েছে। এবারে আমরা নত, যৎ, কপ এই তিনটি প্রত্যয় আলোচনা করব। এই তিনটি প্রত্যয়কে আমি একসাথে আলোচনা করব কারণ এই তিনটি প্রত্যয়কে একসাথে জ প্রত্যয় বলা হয়, অর্থাৎ অন্ত জ বাদে বাকি ধ্বনিগুলি ইত হয়ে যায়। যেমন নত এই প্রত্যয়টি থেকে মূর্ধন্য এবং খণ্ডত ইত হয়ে যাবে। যৎ এই প্রত্যয়টি থেকে খণ্ডত ইত হয়ে যাবে। কপ এই প্রত্যয়টি থেকে ক এবং প ইত হয়ে যাবে, গিয়ে পড়ে থাকবে শুধুমাত্র জ। এই তিনটি প্রত্যয়কে যদি আমরা জ প্রত্যয় ধরে নিই তাহলে আর কোনো বিতর্কের অবকাশ থাকছে না। কিন্তু যখনই আমরা এই তিনটি প্রত্যয়কে পৃথক পৃথকভাবে আলোচনা করতে চাইব তখন এদের মধ্যেকার সূক্ষ্ম পার্থক্যগুলি জেনে নেওয়া দরকার। আসা যাক সেই বিষয়ে। নত প্রত্যয়ের প্রকৃতি ঋকারান্ত হতে পারে, আবার কপ প্রত্যয়ের প্রকৃতিও ঋকারান্ত হতে পারে, কিন্তু যৎ প্রত্যয়ের প্রকৃতি ঋকার ভিন্ন অন্য স্বরান্ত হবে। আবার নত, যৎ, কপ তিনটি প্রত্যয়ের প্রকৃতি কিন্তু ব্যঞ্জনান্ত হতে পারে। আবার দেখুন নত প্রত্যয় উপসর্গযুক্ত চর বা মদ ধাতু হতে পারে,
কিন্তু যৎ প্রত্যয়ের ক্ষেত্রে উপসর্গহীন চর বা মদ ধাতু হবে। আবার কপ প্রত্যয়ের ক্ষেত্রে এমন কোনো ব্যাপার নেই। আবার দেখুন, নৎ প্রত্যয়ের ক্ষেত্রে অন্তঃস্বরের বৃদ্ধি হবে, কিন্তু যৎ প্রত্যয়ের ক্ষেত্রে অন্তঃস্বরের গুণ হবে। আর কপ প্রত্যয়ের ক্ষেত্রে ধাতুর উত্তর খণ্ডতর আগমন হবে। আরেকটি পার্থক্য আছে, সেটা হলো নৎ প্রত্যয়ের প্রত্যয়ন্ত যে শব্দ সেটি বিশেষণ হবে সাধারণত, যৎ প্রত্যয়ন্ত যে শব্দ সেটাও সাধারণত বিশেষণ হবে, কিন্তু কপ প্রত্যয় নিষ্পন্ন শব্দ কিন্তু বিশেষ্য হবে। এই পার্থক্যগুলি বা সম্পর্কগুলি যদি আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু নৎ যৎ কপ প্রত্যয় তিনটি আমরা সহজ এবং পৃথক পৃথকভাবে ব্যবহার করতে পারব। এবারে নৎ যৎ কপ প্রত্যয় তিনটির যে পার্থক্য বা সম্পর্ক আগে আলোচনা করলাম, তার ভিত্তিতে প্রত্যয় তিনটির উদাহরণ আলোচনা করে বিষয়টা বুঝে নেওয়া যেতে পারে। সবার আগে আসি নৎ প্রত্যয়ের বিষয়ে। নৎ প্রত্যয়ে ধাতুর অন্তঃস্বরের বৃদ্ধি হয়েছে, আবার ঋকারান্ত ধাতু, এই ধরনের কিছু উদাহরণ আমরা আলোচনা করে দেখি। যেমন দেখুন, কৃ ধাতুর নৎ কার্য, ধৃ ধাতুর নৎ ধার্য, পরিপূর্বক হ্রি ধাতুর নৎ পরিহার্য। এবারে দেখুন, ভৃ ধাতুর নৎ ভার্য, তার সঙ্গে আবার আ স্ত্রী প্রত্যয় যুক্ত হয়ে ভার্যা হয়েছে। আবার ঋ ধাতুর নৎ আর্য, শ্রু ধাতুর নৎ শ্রাব্য, এখানেও কিন্তু অন্তঃস্বরের বৃদ্ধি হয়েছে। ভিদ ধাতুর নৎ ভেদ্য, এখানে উপধার গুণ হয়েছে। হস ধাতুর নৎ হাস্য, এখানে আবার উপধার বৃদ্ধি হয়েছে। ত্যাজ ধাতুর নৎ ত্যায্য। এবারে উপসর্গযুক্ত চর মদ ইত্যাদি ধাতুর উদাহরণ একটা দুটো দেখে নেওয়া যাক। বিপূর্বক চর ধাতুর নৎ বিচার্য, প্রপূর্বক মদ ধাতুর নৎ প্রমাদ্য। এবারে আসা যাক যৎ প্রত্যয়ের ক্ষেত্রে। আমরা আগেই আলোচনা করেছি যে যৎ প্রত্যয় ঋকার ভিন্ন অন্য স্বরান্ত হবে তার প্রকৃতি বা ধাতু, এবং ব্যঞ্জনান্ত হতে পারে। আবার কি হবে না, উপসর্গহীন চর মদ হবে, অন্তঃস্বরের গুণ হবে, আর এই প্রত্যয় নিষ্পন্ন শব্দটি বিশেষণ হবে। এবারে উদাহরণ থেকে জেনে নেওয়া যাক। দেখুন, ধা ধাতুর যৎ ধেয়, জ্ঞা ধাতুর যৎ জ্ঞেয়, পা ধাতুর যৎ পেয়, অনুপূর্বক মা ধাতুর যৎ অনুমেয়। এই যে উদাহরণগুলি বললাম, এক্ষেত্রে প্রতিটি ধাতু বা প্রকৃতির অন্তে যে আকার আছে তার পরিবর্তে কিন্তু একার বসেছে। আবার কয়েকটি সহজতর উদাহরণ দেখুন। যেমন শক ধাতুর যৎ শক্য, চর ধাতুর যৎ চর্য, লব ধাতুর যৎ লভ্য, রম ধাতুর যৎ রম্য, গদ ধাতুর যৎ গদ্য, গম ধাতুর যৎ গম্য ইত্যাদি। এবারে দেখুন, হন ধাতুর যৎ বদ্ধ, এখানে কিন্তু হন স্থানে বধ হয়েছে, অর্থাৎ আদেশ হয়েছে। এরপর দেখুন, জি ধাতুর যৎ জেয়, এই ক্ষেত্রে কিন্তু অন্তঃস্বর হ্রস্বইকারের গুণ হয়ে একার হয়ে গেছে, অর্থাৎ জি যোগ যৎ সমান জেয়। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা যাক যে ধাতুতে একই সঙ্গে নৎ বা যৎ প্রত্যয় যুক্ত হওয়ার পর অনীয় প্রত্যয় যুক্ত হবে না। উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। যেমন দেখুন, পূজ ধাতুর নৎ পূজ্য, কিন্তু পূজ ধাতুর অনীয় পূজনীয়, এক্ষেত্রে পূজ্যনীয় কিন্তু হবে না, অর্থাৎ পূজ ধাতুর সঙ্গে নৎ যুক্ত হলো হয়ে পূজ্য হলো, তারপর আবার অনীয় যুক্ত হলে পূজ্যনীয় হলো, এমনটা কিন্তু হবে না। হয় অনীয় যুক্ত হবে, নইলে নৎ বা যৎ যুক্ত হবে। তেমনি মান ধাতুর নৎ মান্য, অথবা মান ধাতুর অনীয় মাননীয়। দুষ ধাতুর নৎ দুষ্য, অথবা
দুষ ধাতুর অনীয় দূষণীয়। ব্যাপারটা বোঝা গেল নিশ্চয়ই। এবারে আমরা আসবো কপ প্রত্যয়টির ক্ষেত্রে। আমরা কপ প্রত্যয়টির বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে বলেছি যে কপ প্রত্যয়ের প্রকৃতি ঋকারান্ত হতে পারে, ব্যঞ্জনান্ত হতে পারে। আবার সবথেকে বড় বৈশিষ্ট্য ধাতুর উত্তর কিন্তু খণ্ডতর আগমন হবে। আর আরও বড় বৈশিষ্ট্য হলো এই প্রত্যয় নিষ্পন্ন শব্দগুলো কিন্তু বিশেষ্য হবে। একদম আজকের এই পর্বের শুরুতেই বলেছিলাম যে তব্য, অনীয়, নত, যৎ, কপ এই প্রত্যয়গুলির ধাতুর উত্তর যুক্ত হয়ে যে শব্দ তৈরি করবে সেগুলো সাধারণত বিশেষণ হবে। আমি সাধারণত শব্দটা মেনশন করেছিলাম। তো সেই জন্য দেখুন এখানে অধিকাংশ শব্দই বিশেষণ হলেও কপ প্রত্যয়ন্ত শব্দ কিন্তু বিশেষ্য হচ্ছে। এবারে উদাহরণ থেকে বৈশিষ্ট্যগুলি বুঝে নেওয়া যাক। যেমন দেখুন কৃধাতুর কপ, কৃত্য। দেখুন কয়ে রি, তারপরে তয়ের আগমন ঘটেছে। তেমনি বৃধাতুর কপ, বৃত্ত। ভৃধাতুর কপ, ভৃত্ত। শ্বাসধাতুর কপ, শিষ্য। এখানে দেখুন উপধা যে আকার, সেই আকার স্থানে কিন্তু হ্রস্ব ইকার এসছে। একই সঙ্গে সত্যবিধানের নিয়ম অনুযায়ী দন্তস্ব স্থানে মূর্ধন্য স এসেছে। এরপর দেখুন দৃশধাতুর কপ, দৃশ্য। বিদ্ধাতুর কপ যোগ আ সমান বিদ্যা। হন ধাতুর কপ যোগ আ, হত্যা। সি ধাতুর কপ যোগ আ, শয্যা ইত্যাদি। এখানেই আমরা আজকের প্রত্যয়ে আলোচনা শেষ করব। দেখা হবে পরবর্তী পর্বে। তার আগে বলে রাখি, এই পর্ব প্রসঙ্গে যদি কোনো মন্তব্য থাকে বা যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান, নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।